গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। পড়ছি এর তৃতীয় পর্ব। আমাদের নতুন ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা, আশা করছি চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের লিংক স্ক্রিনে চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর হোম পেজেও চ্যানেল দুটির লিংক দেওয়া আছে। কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি। চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজটির লিংক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। করমর্দন করে টার্টলেটের কাছ থেকে বিদায় নিল সে। জঙ্গলে ঢোকার পর দেখল গাছপালাগুলো এমন গায়ে গায়ে লেগে আছে যে নিচে এতটুকু রোদ নামতে পারছে না। মাটিতে জীবজন্তুর পায়ের দাগ আছে, তবে হাঁটাহাঁটির ফলে তৈরি পায়ে চলা কোনো পথ নেই। ক্ষিপ্র গতিতে কী সব পাশ কাটিয়ে গেল তাকে। গডফ্রে আন্দাজ করল হরিণী হবে। ভাগ্য ভালো যে হিংস্র কোনো জানোয়ার এখনো দেখা যাচ্ছে না। গাছপালার ডালে ডালে কলোনি তৈরি করেছে অসংখ্য পাখি। বনমোরগ, বুনো পায়রা, ঘুঘু, চেনা প্রায় সব পাখি দেখা যাচ্ছে। কিন্তু এসব পাখি এমন কোনো বিশেষ জাতের নয় যে দেখে জায়গাটার অক্ষাংশ আন্দাজ করা যাবে। গাছপালাও কোনো সাহায্য করছে না। এ ধরনের গাছ নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়ায় প্রচুর দেখতে পাওয়া যায়। মেপল, বার্চ, ওক, ম্যাগনোলিয়া, জলপাই, চেস্টনাট সবই নাতিশীতোষ্ণ অঞ্চল এলাকার গাছ। এই জায়গায় জঙ্গল একটু ফাঁকা লাগল। নিচে রোদ নামতে পারছে। গাছের তলা দিয়ে দ্রুত পায়ে হাঁটছে গডফ্রে। অচেনা জায়গা, সাবধানে চলাফেরা করা উচিত, এই কথাটা সে একবারও ভাবল না। গডফ্রে মনে মনে একটা হিসাব করল। 17 দিন চীন বা জাপানের কাছাকাছি পৌঁছে যাবার কথা। সূর্য যেহেতু সবসময় দক্ষিণ দিকেই ছিল, কাজেই এটা তো পরিষ্কারই যে ওরা বিষুবরেখা পেরোয়নি। ঘুরপথে আসতে হলো বলে 2 ঘন্টায় মাত্র 5 মাইল পেরোতে পারল গডফ্রে। জঙ্গল ফাঁকা হয়ে এলো। সামনে উঁচু টিলার সারি। ঢাল বেয়ে একটা টিলার মাথায় উঠছে সে। ওপর থেকে কি কোনো শহর দেখা যাবে? একটা গ্রাম দেখতে পেলেও খুশি হয় গডফ্রে। কিন্তু যদি খাঁ মরুভূমি দেখতে পায়? ঢাল বেয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। ব্যথায় টনটন করছে পা দুটো। ক্লান্তিতে শরীর যখন আর চলতে চাইছে না, চূড়ায় উঠে এলো গডফ্রে। কি দেখবে সে? সামনের দিগন্ত পর্যন্ত অথই জলরাশি, শুধুই সাগর। দূরে সাগর আর আকাশ এক হয়ে মিশে আছে। ঘুরে চারপাশে তাকালো গডফ্রে। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম ডুবে আছে পানিতে। সীমাহীন সাগরের মাঝখানে এটা ছোট্ট একটা ডাঙা। তার মানে ওরা একটা দ্বীপে এসে উঠেছে। মনটা হতাশায় ভরে উঠল। সাগরের মাঝখানের এই দ্বীপ থেকে ওরা উদ্ধার পাবে কিভাবে? আবার সে ভালো করে চারদিকে তাকালো। উত্তর দক্ষিণে 20 মাইল হবে দ্বীপটা। পূব পশ্চিমে খুব বেশি হলে 12 মাইল। জঙ্গলটা দ্বীপের ঠিক মাঝখানে, বাকিটুকু ঘাস জমি, পাথরের সৈকত। দ্বীপের এখানে সেখানে বয়ে চলেছে ঝর্ণার বেশ কয়েকটা ধারা। এই দ্বীপটার নাম কি? চারপাশের এই যে সাগর, এটার পরিচয় বা কে তাকে বলে দেবে? আবার একটা হিসাব শুরু করল গডফ্রে। 17 দিনে 150 থেকে 180 মাইল পাড়ি দিতে পারত স্বপ্ন। এই হিসাবে অন্তত 50 ডিগ্রি তো ওরা পার হয়েছেই, অথচ তারপরও বিষুবরেখা অতিক্রম করেনি। তাহলে ধরে নিতে হয় দ্বীপটার অবস্থান 160 থেকে 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে। দ্বীপটার নাম জানা নেই তো কি হয়েছে? গডফ্রে নিজেই একটা নাম দিল, ফিনা আইল্যান্ড। ফিনার নামে দ্বীপটার নাম রেখে খুব আশাবাদী হয়ে উঠল সে। দেখা যাক নামটা ওদের জন্য সৌভাগ্য বয়ে আনে কিনা। টিলার মাথা থেকে কোনো বসতি দেখা যাচ্ছে না, তবে দ্বীপের সবটুকু এখান থেকে দেখতেও পাচ্ছে না গডফ্রে। এখনই না হোক, একসময় চারদিকটা ঘুরে দেখতে হবে তাকে। এখন টার্টলেটের কাছে ফিরে যাওয়াই উচিত। অনেকক্ষণ হলেও একা আছেন তিনি। টিলা থেকে নামার আগে চারদিকটা আরেকবার ভালো করে দেখে নিচ্ছে গডফ্রে। সাগর একেবারে খালি, যেন এদিক দিয়ে কখনো কোনো জাহাজ আসা যাওয়া করে না। দ্বীপের উত্তর দিকে তাকালো সে। বিশাল আকারের কয়েকটা গাছ তার দৃষ্টি কেড়ে নিল। গাছগুলো গায়ে গায়ে লেগে আছে। এরকম লম্বা গাছ আগে কখনো দেখেনি সে। গাছগুলোর ফাঁকে একটা ঝর্ণা আছে বলেও মনে হলো। দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না। কাল ওই জায়গাটা দেখে আসতে হবে। সিদ্ধান্ত নিল গডফ্রে, এখানে হয়তো একটা আশ্রয় মিলতে পারে। এবার দক্ষিণ দিকে তাকালো গডফ্রে।
ওদিকটায় সৈকত একটু হলদেটে, পাথরগুলো অদ্ভুত আকৃতির, তারপর ঘাস জমি আর জঙ্গল। হঠাৎ চমকে উঠল গডফ্রে। ওদিকে ধোঁয়া দেখা যাচ্ছে কিসের? কয়েকটা উঁচু পাথরের আড়াল থেকে উঠছে কালো ধোঁয়াটা। আশায় উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো তার। তার মানে কি ওদের জাহাজের আরও কেউ আশ্রয় নিয়েছে এই দ্বীপে? কিন্তু না, তা কি করে হয়? মাত্র একদিনে দ্বীপের অতটা ভেতরে কারো পক্ষে পৌঁছানো সম্ভব নয়। তাহলে ওদিকে কি জেলেদের গ্রাম আছে? জেলে না আদিবাসী জঙ্গলি? তারপর আর ধোঁয়াটা দেখা গেল না, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। গডফ্রে ভাবল, সে কি তাহলে ভুল দেখল, দৃষ্টিভ্রম? হতাশ হয়ে ঢাল বেয়ে টিলা থেকে নেমে এলো সে। ক্লান্ত পায়ে জঙ্গল পেরিয়ে ফিরে এলো টার্টলেটের কাছে। এতক্ষণ দুটুকরো শুকনো কাঠ ঠুকে আগুন জ্বালার ব্যর্থ চেষ্টা করছিলেন টার্টলেট। গডফ্রেকে দেখেই তিনি চিৎকার করে জানতে চাইলেন, টেলিগ্রাম পাঠিয়েছ তো? টেলিগ্রাম অফিস এখনো খোলেনি, বলল গডফ্রে। কিন্তু ডাকঘর? সেও বন্ধ। ওসব কথা থাক, আসুন আগে কিছু মুখে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আবার সেই কাঁচা ডিম? টার্টলেট প্রায় কেঁদে ফেললেন। কোথায় গিয়েছিল, কি দেখে এলো, বারবার এসব প্রশ্ন করায় বাধ্য হয়েই টার্টলেটকে কথাটা বলল গডফ্রে। কি? এটা একটা দ্বীপ? শুনেই আঁতকে উঠলেন টার্টলেট। হ্যাঁ, আমি দ্বীপটার নাম রেখেছি ফিন আইল্যান্ড। নামটা আমার পছন্দ হলো না, গডফ্রের মুখের ওপর বলে দিলেন টার্টলেট। মিস ফিনার সঙ্গে এটার মিল কোথায়? তার চারপাশে পানি নেই, শুধু ডাঙা। আর এই দ্বীপটার চারপাশে ডাঙা নেই, শুধুই পানি। পরদিন সকালে আশ্রয়ের সন্ধানে বেরুল গডফ্রে। এবার তার সঙ্গে টার্টলেটও যাচ্ছেন। ওদের পোষা প্রাণীগুলোকেও সঙ্গে নিয়ে যাচ্ছে ওরা। আজ সকালে শুধু ডিম নয়, একটা ছাগলকে ধরে খানিকটা করে দুধও খাওয়া হয়েছে। মন মেজাজ তাই দুজনেরই বেশ ভালো। সৈকত ধরে এগুলেও সামনে মাঝে মধ্যে ঢিবি আর পাথর পড়ল। সাবধানে সেগুলো টপকে এলো ওরা। সবার আগে রয়েছে গডফ্রে, ছোট্ট বাহিনীর সেই তো লিডার। গডফ্রের পিছনে রয়েছে পোষা প্রাণীগুলো। ওগুলোকে খেয়ে দিয়ে আনছেন টার্টলেট। কাজটা করতে গিয়ে নৃত্যচর্চাও হয়ে যাচ্ছে তার। শরীরটাকে বাঁকিয়ে কখনো তিনি মুরগির পেছনে ছুটছেন, কখনো ভেড়ার পিছনে। হঠাৎ থমকে দাঁড়ালো গডফ্রে। কয়েকটা গাছের ডালে কিছু ফল ঝুলছে, দেখেই চিনতে পারল ক্যালিফোর্নিয়ার রেড ইন্ডিয়ানরা এসব ফল খুব শখ করে খায়। আমাদের মেনুতে নতুন একটা আইটেম যোগ হলো, পাখির ডিম, ছাগলের দুধ, আর এখন থেকে এই ফল, ম্যানজালিনা। এই ফল মানুষ খায়? জিজ্ঞেস করলেন টার্টলেট। কয়েকটা ফল পারল গডফ্রে। টার্টলেটকে বলল, খেয়ে দেখুন না, অমৃত মনে হবে। ফলে একটা কামড় দিলেন টার্টলেট, মাথা ঝাঁকিয়ে তারিফ করলেন। ম্যানজানিলা আসলে বুনো আপেল, সামান্য একটু টক, তবে খেতে খারাপ লাগে না। খানিক পর বালির ঢিবিগুলোকে পেছনে ফেলে এলো ওরা। ঘাস জমির ওপর এদিকে বেশ কিছু গাছপালা আছে, আর আছে একটা চঞ্চলা ঝর্ণা। আরও কয়েকশো গজ এগোতেই সেই প্রচণ্ড আকারের গাছগুলোর দেখা পাওয়া গেল, কাল যেগুলো টিলার মাথা থেকে দেখেছিল গডফ্রে। ইতিমধ্যে প্রায় 4 ঘন্টা হাঁটা হয়েছে, দূরত্ব পেরিয়েছে 9 মাইলেরও কম নয়। সময়টা এখন বিকেল। ম্যানজানিলা ঝোপের গা ঘেঁষে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড গাছগুলো। গাছের তলায় নরম ঘাস, তবে ছোটখাটো কিছু পাথর ছড়িয়ে থাকতে দেখা গেল। তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝর্ণা, কাছেই সৈকত। বিশাল গাছগুলো আসলে দেবদারু। সবচেয়ে বড় গাছটার গুড়িতে 4 কি 5 ফুট চওড়া একটা ফোকর দেখতে পেল গডফ্রে। প্রায় 10 ফুট উঁচু সেটা, রীতিমতো একটা গুহার মতোই লাগছে। ভেতরে ঢুকতে কোনো অসুবিধা নেই, যাকে বলে একেবারে রেডিমেড বাড়ি। আসুন মিস্টার টার্টলেট, ভেতরে ঢুকে দেখা যাক। ফোকরের ভেতর একগাদা শুকনো পাতা শ্যাওলা জমে আছে। মেঝের পরিধি 20 ফুটেরও কম হবে না। অন্ধকার তো, তাই ঠিকমতো বোঝা গেল না ছাদটা কত উঁচুতে। গাছের ছাদ ভেদ করে ভেতরে রোদ ঢুকতে পারে না, ঠান্ডা বাতাস বা বৃষ্টির ছাঁটও ঠেকিয়ে রাখে। গডফ্রে টার্টলেটকে বলল, এখন থেকে এটাই আমাদের আস্তানা, কি বলেন স্যার? চেহারায় নাখোশ একটা ভাব। টার্টলেট প্রতিবাদের সুরে বললেন, কিন্তু চিমনি নেই কেন? চিমনি তো দরকার আগুন জ্বালার পর। আসুন চেষ্টা করে দেখি আগুন জ্বালা যায় কিনা। গাছের ফোকর থেকে বেরিয়ে চারপাশে একটা চক্কর দিচ্ছে গডফ্রে। মাটল ঝোপ, ম্যানজানিলা ঝোপ পেরিয়ে একটা ঢালের কাছে চলে এলো সে। এদিকে ওক, বীচ, সিকামোর আর কাঁটা ঝোপ ভর্তি। সামনে আরও গাছপালা দেখা যাচ্ছে।
গডফ্রে ঠিক করল ওদিকটায় কাল দেখে আসবে। এ পর্যন্ত যতটুকু দেখল বেশ সন্তুষ্টই বোধ করল সে। তার চেয়ে বেশি খুশি দেখা গেল পোষা প্রাণীগুলোকে। প্রচুর ঝোপ আর ঘাস থাকায় খাদ্যের কোনো অভাব হবে না ওদের। এরই মধ্যে মুরগির দলটা পোকামাকড় ধরে খেতে শুরু করে দিয়েছে। রাতে ওরা পাখির ডিম, ছাগলের দুধ আর বুনো আপেল বেশ মজা করে খেল। শোয়ার আগে প্রকৃতি দত্ত আস্তানা অর্থাৎ প্রকাণ্ড দেবদারু গাছটার নামকরণ করল গডফ্রে উইলট্রি। মামার নাম উইলিয়াম ডব্লিউ কল্ডেরো। উইলিয়ামের অংশবিশেষ হুইল। তার এই নামকরণে টার্টলেট কোনো মন্তব্য করলেন না, তবে তার খুব একটা আপত্তি আছে বলেও মনে হল না। জাহাজডুবির পর গডফ্রে অনেকটাই বদলে গেছে। চঞ্চল, আরামপ্রিয়, অলস গডফ্রেকে এখন আর খুঁজে পাওয়া যাবে না। বিপদ যতই কঠিন হোক, মাথা ঠান্ডা রাখতে শিখেছে সে। বুদ্ধিরও যেন ডালপালা গজাতে শুরু করেছে। এখন আর তার অভিযানে হতাশা বলে কোনো শব্দ নেই। নিজের উপর নির্ভর করতে শিখেছে সহজাত উদ্ভাবনী শক্তিগুলোকে কাজে লাগাতে। নিজের ভেতর যে এত গুণ ছিল, জাহাজটা না ডুবলে তার অজানাই থেকে যেত। নিজেকে সে চিনতেই পারত না। গডফ্রে প্রতিজ্ঞা করেছে, যত কঠিন বিপদেই পড়ুক, কোনো মতে হার মানবে না সে। সকাল হল। আজ 29শে জুন। কাজের একটা তালিকা তৈরি করল গডফ্রে। প্রতিটি দেবদারু গাছ ভালো করে পরীক্ষা করতে হবে। খোঁজ নিয়ে দেখতে হবে নতুন কোনো ফল পাওয়া যায় কিনা। টার্টলেট ঘুমাচ্ছেন। তাকে না জাগিয়েই ফোকরটা থেকে বেরিয়ে পড়ল সে। হালকা কুয়াশায় সাগর আর সৈকত ঢাকা পড়ে আছে। উত্তর আর পূব দিকে শুধু খানিকটা পরিষ্কার। একটা গাছ থেকে ডাল ভেঙে ছড়ি বানালো গডফ্রে। তারপর সৈকত ধরে হাঁটা ধরল। যেতে যেতেই নাস্তা সেরে নিল সে। ঝিনুক আর পাখির ডিম আর বুনো আপেল। ঝর্ণাটার ডান তীর ধরে সৈকতের দক্ষিণ পূব দিকে যাচ্ছে। দূর থেকে এদিকটায় কিছু ঝোপঝাড় দেখেছিল কাল। 1.5-2 মাইল পেরিয়ে এলো গডফ্রে। এদিকে ছোট একটা নদী দেখা যাচ্ছে। হরেক রকম হাঁস আর পাখি খেলা করছে পানিতে। মাথার উপর চক্কর দিচ্ছে কয়েকটা গাংচিল। পাখিদের কিচিরমিচির শব্দে গোটা এলাকা মুখর। একজোড়া মাছরাঙা ছোঁ দিল পানিতে। দুটো মাছ নিয়ে উড়ে গেল আরেক দিকে। নদীর দিকে মনোযোগ দিল গডফ্রে। স্বচ্ছ পানি, সেখানে রং বেরঙের মাছ সাঁতরে বেড়াচ্ছে। বাহ, ওরা তাহলে মাছ ধরেও খেতে পারবে। আবার সেই আগুনের কথাটা ভাবতে হলো। নদীর কিনারা ধরে আরো সামনে এগোচ্ছে গডফ্রে। হঠাৎ তার বিস্ময়ের সীমা থাকল না। এদিকে ছোট একটা ক্ষেত রয়েছে। ক্ষেতে ফলেছে এক ধরনের জব। কিন্তু জব তো আর এমনি খাওয়া যাবে না, রান্না করতে হবে। আবার সেই আগুনের কথা মনে পড়ল। একটু পর আরও একটা জিনিস দেখে খুশি হয়ে উঠল গডফ্রে। জিনিসটা এক ধরনের ফল, নাম না জানা। তবে গডফ্রে এই ফল রেড ইন্ডিয়ানদের খেতে দেখেছে। নিজেও একটা খেল। বেশ সুস্বাদু, নিশ্চয়ই পুষ্টিকরও হবে। উইলট্রির কাছে ফিরে এসে গডফ্রে দেখল টার্টলেট নাস্তা সারছেন। তাকে দেখেই চোখে প্রশ্ন নিয়ে তাকালেন। কি কি আবিষ্কার করেছে সব খুলে বলল গডফ্রে। কিন্তু আগুন? জিজ্ঞেস করলেন টার্টলেট। আগুন ছাড়া তুমি রাঁধবে কিভাবে? হ্যাঁ, আগুন জ্বালার একটা ব্যবস্থা না করলেই নয়, চিন্তিত সুরে বলল গডফ্রে। এই খাওয়া দাওয়ার সিস্টেমটা না থাকলে কি হতো? মুখ বেজার করে বললেন টার্টলেট। ঈশ্বর ইচ্ছা করলে খিদে জিনিসটা না দিলেও পারতেন, তাই না? একটা সময় আসবে যখন না খেয়েও বেঁচে থাকতে পারবে মানুষ, বলল গডফ্রে। না, তা কি করে হয়? হয়, চেষ্টা করলে সব হয়। আমাদের বিজ্ঞানীরা তো শুনছি এই বিষয়টা নিয়ে রাত দিন গবেষণা করছেন। তোমার বা বিজ্ঞানীদের সঙ্গে আমি একমত হতে পারলাম না, বললেন টার্টলেট। খাদ্য না দিয়ে জীবজন্তুকে বাঁচিয়ে রাখা সম্ভব এ আমি বিশ্বাস করি না। আসুন প্রকৃত সত্য আর যুক্তি দিয়ে ব্যাপারটা বিবেচনা করি, বলল গডফ্রে। আমরা যা খাই তার খানিকটা হজম হয়, বাকিটা শরীর থেকে বেরিয়ে যায়। যেটুকু হজম হয় তা থেকে শরীরের তাপের চাহিদা মেটে। এখন ধরা যাক রসায়নবিদরা এমন একটা জিনিস আবিষ্কার করল যা খেতে হয় না, নাক দিয়ে অক্সিজেনের সঙ্গে গ্রহণ করতে পারি শরীরে, এবং তা থেকে আমরা পুষ্টি এবং অন্যান্য দরকারি জিনিস সবই পাব। তাহলে রোজ 3 বেলা খেতে বসার ঝামেলা থেকে রেহাই না পাবার কি কারণ আছে? ঘ্রাণে অর্ধভোজন বলে একটা কথা এখনই চালু। তখন বাস্তবে দেখা যাবে ঘ্রাণে পূর্ণভোজন হয়ে যাচ্ছে। ফোঁস করে একটা বিশাল নিঃশ্বাস ছাড়লেন টার্টলেট। আহা, এমন চমৎকার একটা আবিষ্কার আগে কেন সম্ভব হলো না? তাহলে নাক দিয়ে বাতাস টেনেই ডজনখানেক স্যান্ডউইচ আর কড়া ঝাল দেয়া কাবাব খেয়ে নিতাম। আসুন আমরা কাজে মন দিই, স্বপ্নচারী টার্টলেটকে তাগাদা দিল গডফ্রে। উইলট্রির ফোকরটাকে ওরা আস্তানা হিসেবে গ্রহণ করেছে ঠিকই,
কিন্তু সেটাকে বাসযোগ্য করতে হলে খাটাখাটনি করতে হবে। টার্টলেটের জন্য অপেক্ষায় না থেকে কাজে লেগে গেল গডফ্রে। প্রথমে মেঝেটা পরিষ্কার করল সে, ঝেঁটিয়ে বিদায় করল শুকনো পাতা আর শেওলার স্তূপ। মেঝেটা আসলে শিকড়ের সমষ্টি, খানিকটা উঁচু নিচু আর শক্ত। ফোকরের 2 কোণে শোয়ার ব্যবস্থা হবে। বিছানা হিসেবে নরম পাতা ফেলা হলো। গডফ্রে জানালো ফার্নিচারও দরকার, সেসব নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। বেঞ্চ, টুল, টেবিল বানাতে কাঠ লাগবে। জঙ্গলে তা যথেষ্ট পরিমাণেই আছে, সঙ্গে ছুরি কাটা থাকায় ওগুলো তৈরি করতে কোনো অসুবিধা হবে না। ফোকর বা কোটর কতটা উঁচু, একটা 12 ফুট লম্বা ডাল দিয়ে মাপতে চেষ্টা করল গডফ্রে, কিন্তু ডালটা কোথাও ঠেকল না, অর্থাৎ ছাদের নাগাল পাওয়া যাচ্ছে না। সূর্য অস্ত গেল। ওদের কাজ এখনো শেষ হয়নি। ক্লান্ত শরীর আর কতই বা সয়। খানিক বিশ্রাম নিয়ে খেতে বসল ওরা। তারপর আরও খানিক বিশ্রাম নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকেই আস্তানা গোছগাছ করতে ব্যস্ত থাকল ওরা। দিনটা যে কিভাবে কেটে গেল দুজনের কেউই বলতে পারল না। আজ ওরা যে যার পরনের কাপড় চোপড় ধুলো ঝর্ণার পানিতে। জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত দিনগুলো শুকনো থাকল। একবারও ঝড় বৃষ্টি হল না। ইতিমধ্যে নতুন বাড়িটাকে রীতিমতো ভালোবেসে ফেলেছে ওরা। গাছের গায়ে বড় একটা গর্ত, সেটাকেই দুজন মিলে আরামদায়ক বাসস্থানে পরিণত করেছে। মন্টগোমারি স্ট্রিটে গডফ্রের মামার যে প্রাসাদ আছে, আরাম আয়েশের বিচারে সেটার চেয়ে কোনো অংশে কম যায় না এটা। কাজেই সেই প্রাসাদের ক্ষুদে সংস্করণই বলতে হবে এটাকে। যতই আরামে বসবাস করুক, অচেনা এই দ্বীপ থেকে দেশে ফেরার জন্যে মনটা সবসময় ব্যাকুল হয়ে থাকে গডফ্রের। ফিনা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই চিন্তাটা কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে পারে না সে। তাই রোজ একবার সৈকতে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, আশা সাগরে যদি কোনো জাহাজকে দেখা যায়। কিন্তু ফেনা, ঢেউ আর স্রোত ছাড়া কিছুই চোখে পড়ে না। গডফ্রে অবশেষে ধরে নিল প্রশান্ত মহাসাগরের এদিকটায় কোনো জাহাজ চলাচল করে না। ফিনা আইল্যান্ড সম্ভবত সমস্ত জলপথ থেকে অনেক দূরে। তবু ঈশ্বরের উপর ভরসা রাখে গডফ্রে। তার ধারণা ভুল করে হলেও কোনো জাহাজ এদিকে আসবে। ওরা সেই জাহাজে চড়ে দেশে ফিরে যাবার সুযোগ পাবে। ঈশ্বর দুর্বলকে সাহায্য করেন, এটা অন্তর দিয়ে বিশ্বাস করে সে। অবসর সময় প্রায় রোজই আগুনের কথাটা মনে ওঠে। আর আগুনের কথা উঠলেই টার্টলেট প্রায় হুমকি দেওয়ার সুরে ছাত্রকে বলেন, চোখের সামনে এমন নধর সব মোরগ মুরগি, মোটা তাজা ছাগল ভেড়া ঘুরে বেড়াচ্ছে, অথচ ওসব বাদ দিয়ে খেতে হচ্ছে কাঁচা ডিম, কাঁচা দুধ আর কাঁচা ফল। গডফ্রে, এ আর আমি সহ্য করতে রাজি নই। মনমরা হয়ে চুপ করে থাকে গডফ্রে। টার্টলেট কিন্তু থামেন না। এসব কাঁচা জিনিস খেয়ে খেয়ে আমার পেট খারাপ হয়ে যাচ্ছে। গডফ্রে, সত্যি বলছি, পেট সরব প্রতিবাদ জানাচ্ছে। তুমি যদি শিগগির আগুন জ্বালাতে না পারো। ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন তিনি। পেটটাকে আমি সামলাতে পারবো না। মাঝে মধ্যে ইচ্ছে হয় চোখ গরম করে ছাগলগুলোর দিকে তাকিয়ে থাকি, তাতে যদি ওগুলোর গায়ে আগুন ধরে যায়। তারপর একদিন গডফ্রে একটা চকমকে পাথর কুড়িয়ে পেল। ছুরির ফলাটা ইস্পাতের তৈরি। তাতে চকমকে ঠুকে আগুন জ্বালাবার চেষ্টা করল সে। ফুলকি ঠিকই ওঠে, কিন্তু সেগুলোর আয়ু এত কম যে শুকনো ঘাস পর্যন্ত পৌঁছাবার আগেই নিভে যায়। না, আগুন জ্বালার কোনো উপায়ই করা যাচ্ছে না। অবশেষে প্রকৃতি ওদেরকে সাহায্য করল। এক রাতে আকাশ ঢাকা পড়ে গেল কালো মেঘে। তারপর বেশ বড় একটা ঝড় উঠল। বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙে গেল ওদের। এখনো বৃষ্টি শুরু হয়নি। আকাশের অবস্থা দেখার জন্যে আস্তানা ছেড়ে বেরিয়ে এলো গডফ্রে। বেরোতেই আবার বজ্রপাত হলো। অকস্মাৎ আকাশ ছোঁয়া দেবদারু গাছের মগডালগুলো দপ করে জ্বলে উঠল। গোটা দ্বীপ উদ্ভাসিত হয়ে উঠল তার আলোয়। জ্বলন্ত ডালপালার নিচে খসে পড়ছে। মাথায় পড়বে এই ভয়ে তাড়াতাড়ি সরে দাঁড়ালো গডফ্রে। পর মুহূর্তে চিৎকার করে উঠল, আগুন, আগুন! টার্টলেট কোটর থেকে সাড়া দিলেন, ঈশ্বরকে হাজারো ধন্যবাদ। গডফ্রের দেখা দেখি তিনিও জ্বলন্ত একটা ডাল কুড়িয়ে নিলেন। সেই জ্বলন্ত মশালের সাহায্যে আস্তানার ভেতর স্তূপ করে রাখা শুকনো কাঠ আর পাতায় আগুন ধরালো ওরা। গডফ্রে বলল, আশ্চর্য কি জানেন স্যার, পাশের গাছটায় বাজ পড়েছে, অথচ উইলট্রির কোনো ক্ষতি হয়নি। ঈশ্বরকে আরেকবার ধন্যবাদ। অনেকদিন পর আজ নাচতে শুরু করলেন টার্টলেট। একটু পরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ছাত্র ও শিক্ষক প্রতিজ্ঞা করল, প্রকৃতির দান হিসেবে আগুন যখন পাওয়া গেছে, এটাকে কোনোভাবেই নিভতে দেয়া যাবে না।
কিন্তু কাঠ আর শুকনো পাতা যতক্ষণ যোগান দেয়া যাবে ততক্ষণই জ্বলবে ওটা, তারপর নিভে যাবে। সারা রাত জেগে কি এই কাজ করা সম্ভব? টার্টলেট বললেন, অবশ্যই সম্ভব। তুমি ঘুমাও, আমি আগুনটাকে জিয়ে রাখব। শুধু যে মুখে বললেন তা নয়, কাজটা করেও দেখালেন। আগুনের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রাতটা কাটিয়ে দিলেন তিনি। একা নন, গডফ্রেও তার সঙ্গে জেগে থাকল। টার্টলেট মনের আনন্দে অনেক কথাই বলে গেলেন। তার মধ্যে দু একটা কথা রীতিমতো হাসির বোমা। এই যেমন একবার তিনি আগুনের শিখার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলে উঠলেন, গডফ্রে, ওরা দেখছি আমার চেয়েও ভালো নাচে। আপনার চেয়ে ভালো নাচে? কারা? গডফ্রে অবাক। দেখছো না কেমন কোমর দোলাচ্ছে, ঠ্যাং বাঁকাচ্ছে, হাত নাড়ছে, মাঝে মধ্যে তড়াক করে লাফও দিচ্ছে। ভালো করে লক্ষ্য করো গডফ্রে, দেখে শেখো, ওরাই তোমার উপযুক্ত শিক্ষক হতে পারে। আপনি কাদের কথা বলছেন? গডফ্রে হতভম্ব। আমি তো কিছু বুঝতে পারছি না। আগুনের শিখা? গডফ্রে, আগুনের শিখা? এত সুন্দর নাচ আমি আগে কখনো দেখিনি। হেসে উঠে আগুনটার আরও কাছে সরে এলো গডফ্রে। গা গরম করার ইচ্ছে, তবে গা গরম করার চেয়েও জরুরি কাজে আগুনটাকে ব্যবহার করল ওরা। সকাল হতেই রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে উঠল দুজন। ডিম সিদ্ধ করা হলো। খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেললেন টার্টলেট। শুধু ডিমে কিন্তু আমার রসনা তৃপ্তি হবে না, 2-4টে মুরগি রোস্ট করার ব্যবস্থা করো গডফ্রে। ভেড়ার একটা ঠ্যাংও চাই, আর চাই ছাগলের শেরপাচেক মাংস। তুমি বললে কয়েকটা পাখি আর কিছু মাছও ধরে আনি। রয়ে শোয়ে স্যার, রয়ে শোয়ে, সাবধান করে দিয়ে বলল গডফ্রে। একসঙ্গে এত সব খেতে শুরু করলে পেট খারাপ করবে যে। তাছাড়া গোগ্রাসের সব সাবার করে ফেললে ভবিষ্যতে কি হবে? একজোড়া মুরগি আপাতত যথেষ্ট বলে মনে করি স্যার। মুরগির মাংসের সঙ্গে জব দিয়ে তৈরি রুটি দারুণ লাগবে। এই প্রস্তাবে রাজি হলেন টার্টলেট। ফলে একজোড়া মুরগি প্রাণ হারালো। টার্টলেট আগুনে মুরগি ঝলসাচ্ছেন, ওদিকে গডফ্রে জব থেকে আটা তৈরি করতে ব্যস্ত। সকালের নাস্তাটা আজ ওরা খুব আয়েশ করে খেল। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলো ওরা। সবচেয়ে জরুরি কাজ যে আগুনটাকে টিকিয়ে রাখা, ওরা তা জানে। তাতে প্রচুর কাঠ এনে ফেলা হলো। রাতের বেলা আগুনের পাশে, তবে নিরাপদ দূরত্বে ঘুমালো ওরা। শেষ রাতের দিকে ঠান্ডা বাতাসের স্পর্শে ঘুম ভেঙে গেল গডফ্রের। ঠান্ডা বাতাসের রহস্যটা কি, কোত্থেকে আসছে? খেয়াল করার পর সে আন্দাজ করল বাতাস আসছে ফোকরের ওপর দিক থেকে। উইলট্রির ডালপালা যেখান থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই সেখানে আরও একটা ফোকর আছে। কে জানে, পুরো গাছটাই হয়তো ফাঁপা। সমস্যা হলো, মাথার ওপর ফুটো বা গর্ত থাকলে শুধু বাতাস ঢুকবে না, বৃষ্টিও পড়বে। এ কেমন আস্তানা যে বৃষ্টির সময় ভিজতে হবে? গডফ্রে ঠিক করল ব্যাপারটা তদন্ত করে দেখতে হবে। সত্যি যদি গর্ত থাকে সেটা বন্ধ করা দরকার। ব্যাপারটা নিয়ে যতই চিন্তা করল সে, ততই রহস্যময় লাগল। গত কয়েকদিন এই ঠান্ডা বাতাস কোথায় ছিল? তাহলে কি সেদিন যে বাসটা পড়েছিল এই গাছেও তা আঘাত খানে? মনটা খুঁতখুত করছে গডফ্রের। আস্তানা থেকে বাইরে বেরিয়ে এলো সে। গাছের উপর দিকে তাকিয়ে রহস্যটা কি বোঝার চেষ্টা করছে। একটু পরেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। হ্যাঁ, বজ্রপাতের চিহ্ন স্পষ্টই দেখা যাচ্ছে। মগডাল থেকে কাণ্ড পর্যন্ত একেবারে ঝলসে দিয়েছে। কাণ্ডের খানিকটা বাকলও পুড়ে ছাই হয়ে গেছে। গর্তটাও তৈরি হয়েছে ওখানে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় মাথাটা নত হয়ে এলো গডফ্রের। বাসটা যদি গাছের ভেতরে ঢুকে পড়ত সেই দুর্যোগের রাতে, ওরা কেউ বাঁচত না। বাকল পুড়ে যাওয়ায় ওখানে একটা গর্ত তৈরি হয়েছে, আর সেই গর্ত দিয়ে গাছের ভেতর বাতাস ঢুকছে। তার মানে কি পুরো গাছটাই ফাঁপা? নিশ্চয়ই তাই। এত বড় গাছ দাঁড়িয়ে আছে শুধু বাকলের উপর ভর করে। নিজের ধারণা সঠিক কিনা পরীক্ষা করার জন্য ব্যস্ত হয়ে উঠল গডফ্রে। পাইনের ডাল দিয়ে লম্বা একটা মশাল বানালো সে। কোটরের ভেতর ঢুকে মশালটা জ্বালালো। লালচে আলোয় ভেসে গেল ভেতরটা। মেঝে থেকে প্রায় 15 ফুট ওপরে এবড়ো খেবড়ো একটা ছাদ দেখা যাচ্ছে। মশালটা আরো খানিকটা উঁচু করতে ছাদের গায়ে গর্তটা এবার আবছা মতো দেখতে পেল সে। হ্যাঁ, তার ধারণাই ঠিক। গাছটা আগাগোড়া খালি, পুরোপুরি ফাঁপা। গাছের ভেতরের দেয়ালগুলোয় অনেক খাঁজ আর ভাঁজ আছে, সেগুলোই পা রেখে ওপরে ওঠা সম্ভব। গাছের গর্তটা ভালো করে পরীক্ষা করার জন্য সাবধানে উঠতে শুরু করল গডফ্রে। গর্ত যখন একটা আছে, সেটাকে বন্ধও তো করতে হবে। ভয় শুধু ঠান্ডা বাতাস আর বৃষ্টিকে নয়, ভয় জঙ্গলিদেরকেও। আদিবাসীরা যদি হঠাৎ হামলা করে বসে, ওই গর্ত ওদের পালাবার পথ হতে পারে। গডফ্রে এখন তাই ভাবছে গর্তটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। একজোড়া শিকড়ের মাঝখানে মশালটাকে আটকে রেখে উপরে উঠছে গডফ্রে।
3 মিনিটের মধ্যে প্রায় 60 ফুট উঠে এসেছে সে। কি সাংঘাতিক! গাছটা সত্যি আকাশ ছোঁয়া। একটানা উঠতে পারছে না সে, খানিকটা উঠে বিশ্রাম নিতে হচ্ছে। গর্তটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে সে, আর 20-25 ফুট দূরে। ঠান্ডা বাতাস এখন রীতিমতো গডফ্রের মুখে ঝাপটা মারছে। যত উপরে উঠছে সে, গাছের ভেতরটা ততই ক্রমশ সরু হয়ে আসছে। একসময় গর্ত থেকে মাথাটা বাইরে বের করে দিল গডফ্রে। তার মুখের চারপাশে এখন ঘন পাতায় ঢাকা মগডালি শুধু দেখা যাচ্ছে। সন্দেহ নেই গাছের আশপাশ থেকে মুখ তুলে ওপর দিকে কেউ তাকালে তাকে কেউ দেখতে পাবে না। অথচ গডফ্রে দ্বীপের চারদিকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। চারপাশে চোখ বোলাচ্ছে। হঠাৎ একদিকে মোচড় খেয়ে ওঠা ধোঁয়া দেখে বিস্ময়ে পাথর হয়ে গেল গডফ্রে। কোনো ঝোপঝাড় থেকে নয়, ধোঁয়া উঠছে সৈকত থেকে। ওদিকে কোনো গাছপালা নেই, কাজেই আগুনটা বাজ পড়ার ফলে সৃষ্টি হয়নি। তা যদি হতো, বৃষ্টি হওয়ায় নিভে যাওয়ার কথা। রহস্যটা কি তাহলে? তরতর করে নিচে নেমে এলো গডফ্রে। গাছের ভেতর থেকে বেরিয়ে হন হন করে সৈকতের দিকে যাচ্ছে সে। ধোঁয়া মানেই আগুন। সেই আগুনের রহস্য তাকে জানতেই হবে। এর আগেও ধোঁয়া দেখেছে সে, কিন্তু রহস্যটার কোনো কিনারা আজও করতে পারেনি। আজ সে গোটা ব্যাপারটা ভালোভাবে তদন্ত করে দেখতে চায়। কিন্তু সৈকত চষে ফেলেও কোনো লাভ হল না। ধোঁয়া বা আগুন কিছুই নেই কোথাও। আশপাশে কোনো লোকজন আছে কিনা বোঝার জন্য চিৎকার শুরু করল সে, গলা চড়িয়ে ডাকছে, কেউ কি আছো? কোনো ভয় নেই, সাড়া দাও। কিন্তু কেউ সাড়া দিল না। ব্যাপারটা চোখের ভুল বলে মানতে পারছেন না গডফ্রে। তার মনে প্রশ্ন জাগল, তবে কি উষ্ণ কোনো প্রস্রবণ আছে সৈকতের আশপাশে? পাক খেয়ে ওঠা ধোঁয়াটা কি সেই প্রস্রবণ থেকে উঠেছে? কিন্তু তা যদি থাকেই, চোখে পড়ছে না কেন? প্রায় 4 ঘন্টা খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে উইলট্রির কাছে ফিরে এলো গডফ্রে। ইতিমধ্যে ঘুম ভেঙেছে প্রফেসর টার্টলেটের। হারমোনিকায় সুর তুলছেন, মাঝে মধ্যে উস্কে দিচ্ছেন আগুনটা। বিছানার শুকনো ঘাস আর পাতা কয়েকদিন পরপরই বদলে ফেলছে গডফ্রে। আরামে বাস করতে হলে পরিশ্রম না করলে চলে না। ছুরি দিয়ে মোটা একটা শিকড় চেঁচে কোটরের ঠিক মাঝখানে একটা টেবিল বানিয়েছে সে। বাইরে থেকে গাছের গুঁড়ি নিয়ে এসে তৈরি করেছে টুল। সেগুলোকে আরাম কেদারা হয়তো বলা যাবে না, তবে বসার কাজ ভালোভাবেই চলে। ঝড় বৃষ্টির দিনে এখন ওদেরকে হাঁটুর উপর খাবার রেখে খেতে হবে না, টেবিলে বসেই খেতে পারবে। ঠান্ডার দিনে কি পড়বে এই নিয়ে বেশ চিন্তা আছে গডফ্রে। এখন সময়টা গরমকাল, অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াতে অসুবিধা হচ্ছে না। কিন্তু শীতকালের জন্য গরম কাপড় চাই। প্যান্ট শার্ট আর ওয়েস্টকোট এখনও পরা যাচ্ছে ঠিকই, কিন্তু যেভাবে ছিঁড়ে যাচ্ছে তাতে আর বেশি দিন পরা যাবে না। শেষ পর্যন্ত হয়তো গাছের ছাল আর ছাগল ভেড়ার চামড়াই পরতে হবে ওদেরকে। টার্টলেট ঘোষণা করেছেন, গডফ্রে হল এই দ্বীপের প্রধানমন্ত্রী। খাদ্য দপ্তরটা প্রধানমন্ত্রীর নিজের হাতেই রেখেছেন। রোজ সকালে সুস্বাদু শেকড় আর ফল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে গডফ্রে। এই কাজে কয়েক ঘন্টা করে বেরিয়ে যায় তার। মাঝে মধ্যে মাছ ধরতেও যায় সে। মাছ বা মাংসের কোনো অভাব নেই, কিন্তু হাঁড়ি পাতিল না থাকায় রান্না করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগুনে ঝলসানো মাছ মাংস খেতে কতদিন আর ভালো লাগে। ভেতরে কোটর আছে এরকম আরও একটা দেবদারু গাছ আবিষ্কার করেছে গডফ্রে। অবশ্য ওদের আস্তানার মতো অত বড় নয় সেটা। দ্বিতীয় গাছটার ভেতর মোরগ মুরগিরা থাকছে। মুরগিগুলো ওখানেই ডিম পারে। ইতিমধ্যে অনেক বাচ্চাও ফুটেছে। ভেড়া আর ছাগলের জন্যও একটা আস্তানা দরকার, তবে শীত আসতে এখনো বেশ দেরি আছে। কাজে গডফ্রের কোনো তাড়া নেই। ওগুলোর শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাচ্ছে। দ্বীপে আসার পর আগের চেয়ে মোটা তাজা হয়েছে সবগুলো। ইতিমধ্যে বংশবিস্তারও মন্দ হয়নি। সব মিলিয়ে অনেকগুলো প্রাণী, সবাই বেশ সুখেই আছে। ফিনা আইল্যান্ডে এখন পর্যন্ত কোনো হিংস্র জন্তুর দেখা পাওয়া যায়নি। থাকলে অবশ্যই ছাগল ভেড়ার ঘাড় মটকাবার জন্য হানা দিত। দিনগুলো বেশ শান্তই কাটছে ওদের। জুন মাসের ২৬ তারিখে হঠাৎ একটা বিস্ময়কর ঘটনা ঘটল। সেদিন হাঁটতে হাঁটতে দ্বীপের উত্তর প্রান্তে চলে এলো গডফ্রে। এদিকে আগে কখনো আসেনি সে। সৈকতের কিনারায় একটা বালির ঢিবি দেখতে পেল সে, পানি থেকে খুব কাছে। ঢিবিটার কাছে সামুদ্রিক আগাছার একটা স্তূপ রয়েছে। স্তূপটার পাশে অদ্ভুত আকৃতির একটা পাথর পড়ে আছে, যেন একটা আজব জন্তু গুড়ি মেরে বসে আছে, পাহারা দিচ্ছে সাগরকে। পাথরটা কি মন্ত্র জানে? তা না হলে গডফ্রেকে এভাবে টানছে কেন? কাছে এসে গডফ্রে হতভম্ব হয়ে পড়ল। কোথায় পাথর? এটা তো দেখা যাচ্ছে প্রকাণ্ড একটা সিন্ধু।
এত বড় এত ভারী একটা সিন্দুক এখানে এলো কিভাবে? এটা কি ওদের জাহাজের সম্পত্তি? জাহাজ ডুবির পর স্রোতের টানে সৈকতে উঠে এসেছে, নাকি অন্য কোনো জাহাজ ডুবেছে এদিকটায়? এটা সেই জাহাজের সম্পত্তি। সিন্দুক জারি হোক, এটা যে ওদেরকে ঈশ্বর দান করেছেন তাতে আর সন্দেহ কি? এই দ্বীপে ওরা ছাড়া আর যখন কেউ নেই, ওটা ওদেরই প্রাপ্য। এখন দেখা দরকার সিন্দুকের ভেতর কি আছে। প্রথমে সিন্দুকটা ভালোভাবে পরীক্ষা করল গডফ্রে। নাম ঠিকানা কিছুই লেখা নেই গায়ে। ঢাকনিটা অত্যন্ত শক্তভাবে বসানো হয়েছে, খুলতে সমস্যা হবে। লোহার নয়, কাঠের তৈরি সিন্দুক। কিনারাগুলো তামার পাত দিয়ে মোড়া। সৈকত থেকে ওদের আস্তানা 4 মাইল দূরে। এত ভারী একটা জিনিস সেখানে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ঢাকনি খোলার আগে তালা খুলতে হবে, তাই সেটাকেই আগে পরীক্ষা করল গডফ্রে। কোনো যন্ত্রপাতি নেই, অগত্যা বড় একটা পাথর তুলে তালার গায়ে বাড়ি মারতে শুরু করল সে। তালা ভেঙে গেল। ঢাকনি খুলে গডফ্রে দেখল সিন্দুকের ভেতরটা দস্তার পাত দিয়ে মোড়া। ভেতরে এতটুকু পানি ঢুকতে পারেনি। দস্তার পাত সরাতেই গডফ্রের চোখ জোড়া আনন্দে চকচক করে উঠল। এটা যে কোনো সংসারী লোকের সিন্দুক তাতে কোনো সন্দেহ নেই। একটা সংসার করতে যা যা লাগে সব এতে আছে। জিনিসগুলো এলোমেলো না করে কি কি আছে দেখে নিচ্ছে গডফ্রে। মুখে মুখে তালিকা তৈরি করল সে। প্যান্ট, শার্ট, টেবিল ক্লথ, চাদর, জানলার পর্দা, পশমি গেঞ্জি, পশমি মোজা, সুতি মোজা, মখমলের ড্রেসিং গাউন, হাতে বোনা ওয়েস্টকোট, লোহার কড়াই, কেটলি, কফির পাত্র, 4 জনে আলাদা কেটলি, ছুরি, কাঁটা চামচ, আয়না, চিরুনি, কয়েক পাত্র ব্র্যান্ডি, কয়েক পাউন্ড করে ভালো চা ও কফি। যন্ত্রপাতির মধ্যে পাওয়া গেল করাত, তর্পুন, পেরেক, আংটা, শাবল, কুড়ুল, কোদাল ইত্যাদি। এখানেই শেষ নয়, বেশ কিছু অস্ত্রও আছে চামড়ার খাপে মোড়া। একজোড়া বিশাল ভোজালি, একটা দোনলা ও একটা একনলা বন্দুক, 3টে রিভলভার, 12 পাউন্ড কার্টিজ, গুলি, কয়েকশো বুলেট। সব অস্ত্রই একটা ব্রিটিশ কোম্পানির তৈরি। সিন্দুকের ভেতর দিকে পাওয়া গেল ওষুধের ছোট একটা বাক্স, একটা দূরবীন, একটা কম্পাস, একটা ক্রিনোমিটার। এক কোণে রয়েছে ইংরেজিতে লেখা কয়েকটা বই, কয়েক দিস্তা কাগজ, কলম, পেন্সিল, একটা পঞ্জিকা, নিউ ইয়র্কে ছাপা একটা বাইবেল ও একটা রান্না শেখার সচিত্র বই। আশ্চর্য ব্যাপার, ঠিক যা যা ওদের দরকার সিন্দুকটা শুধু যে সেসব জিনিসই রয়েছে। একেই বলে ভাগ্য। ফিনা আইল্যান্ডে এখন আর ওদের কোনো জিনিসেরই অভাব থাকবে না। সব জিনিস এখনই আস্তানায় নিয়ে যাওয়া সম্ভব নয়। অস্ত্র অন্যান্য 2-1টা জিনিস নিয়ে প্রফেসর টার্টলেটের কাছে ফিরে এলো গডফ্রে। তার হাতে লোহার কড়াইটা দেখে টার্টলেট এমন নাচ শুরু করলেন, থামাতে ঘেমে উঠল গডফ্রে। সব কথা শোনার পর গডফ্রেকে মাথায় তুলে আরেক দফা নাচলেন তিনি। এতদিন তিনি তার হারমোনিকায় শুধু করুণ সুর বাজিয়েছেন, আজ এই প্রথম ছড় টেনে তুললেন আনন্দ আর উল্লাসের সুর। দুপুরের খাওয়া কোনো মতে সেরে গডফ্রে আবার রওনা হল। এবার তার সঙ্গে টার্টলেটও রয়েছেন। সৈকতে এসে সিন্দুকটা দেখলেন তিনি। ঢাকনি খুলে থরে থরে সাজানো জিনিসগুলোর উপর পরম মমতায় হাত বুলালেন। দুজন মিলে যতটা পারা যায় সিন্দুকের জিনিসপত্র আস্তানায় বয়ে নিয়ে এলো ওরা। যাবার আগে কড়ায় স্টু চাপিয়ে গিয়েছিল, সেটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। পরদিন আবার ভোর হতেই ছুটল সৈকতে। আরও 3 বার আসা যাওয়া করে বাকি জিনিসপত্র আনতে হলো। আগস্টের 1 তারিখে খালি সিন্দুকটাও দুজন ধরাধরি করে নিয়ে এলো। সেই থেকে সিন্দুকটাকে ওরা ওয়ার্ড্রোব হিসেবে ব্যবহার করছে। সিন্দুকের ভেতর এত সব জিনিসপত্র পেয়ে গডফ্রের চেয়েও বেশি খুশি মনে হলো প্রফেসর টার্টলেটকে। উচ্ছ্বাস আর আনন্দ চেপে রাখতে না পেরে বারবার তিনি বলছেন, ফিনা আইল্যান্ডে আমাদের ভবিষ্যৎ দেখা যাচ্ছে খুবই উজ্জ্বল। সেদিন সন্ধ্যের দিকে ছাত্রের সামনে দাঁড়ালেন তিনি, হাতে হারমোনিকা। গডফ্রে, আবার তোমার নাচ শেখাটা শুরু করা দরকার। এসো, আজ তোমাকে একটা নতুন নাচ শেখাই। ভবিষ্যৎ উজ্জ্বল ভেবে প্রফেসর টার্টলেট যতই আত্মতৃপ্তি বোধ করুন, গডফ্রের মনে কিন্তু শান্তি নেই। ফিনা আইল্যান্ডে চিরকাল তাদেরকে থেকে যেতে হবে, এটা ভাবলেই তার মন বিদ্রোহী হয়ে উঠছে। সাগরের বুকে এই দ্বীপ একটা ফাঁদ, সেই ফাঁদ থেকে যেভাবেই হোক পালাতে হবে তাকে। সিন্দুকটা পাওয়ায় ওদের কাজ অনেক কমে গেছে। টার্টলেটের কাজ অবশ্য বেড়েছে, কারণ প্রায় সারাদিনই নানা রকম রান্নার কাজে ব্যস্ত থাকেন তিনি। বন্দুক পাওয়ায় পোষা প্রাণীগুলোকে আর মারতে হয় না। হরিণ আর পাখি শিকার করে আনে গডফ্রে। উইলট্রির দেয়ালে গজাল ও পেরেক দিয়ে বেশ কয়েকটা তাক বানিয়েছে সে। তৈজসপত্র সব ওই তাকের ওপরই রেখেছে ওরা।
অন্যান্য জিনিসপত্রও রাখা হয়েছে দেয়ালের গায়ে খোপ তৈরি করে। যন্ত্রপাতি আর অস্ত্রগুলো রাখা হয় আংটার সঙ্গে দেয়ালের গায়ে। কোটরের মুখে কাঠের একটা দরজাও লাগিয়েছে গডফ্রে। গাছের দেয়াল কেটে একজোড়া জানলাও তৈরি করা হয়েছে। এবার টার্টলেটের দাবি অনুসারে একটা চিমনিও বানাতে হবে। রান্নার কাজ এখন আস্তানার বাইরে সারছে ওরা, কিন্তু বৃষ্টি বাদলার দিনে তো ভেতরেই কাজটা সারতে হবে। চিমনি না থাকলে তখন ধোঁয়া বেরোবে কিভাবে? আরও একটা জরুরি কাজ সেরে ফেলছে গডফ্রে। ডালপালা এক করে বেঁধে ছোট নদীটার ওপর সরু একটা শাঁখও তৈরি করেছে সে। নদীর দুপারে আসা যাওয়া করতে এখন আর পানিতে নামতে হয় না ওদেরকে। সব কাজই করছে গডফ্রে, কিন্তু বাড়ির কথা মনে পড়লেই মনটা তার খুব খারাপ হয়ে যায়। চিন্তাভাবনা করে দ্বীপের উত্তর অন্তরীপের মাথায় একটা পতাকা ওড়াবার ব্যবস্থা করল সে। আশপাশ দিয়ে কোনো জাহাজ গেলে পতাকাটা অবশ্যই দেখতে পাবে। সাদা পতাকা নাবিকদের চোখে নাও ধরতে পারে, তাই উদ্ভিদের রস দিয়ে কাপড়টা লাল রঙে রাঙিয়ে দিয়েছে সে। 15 আগস্ট পার হয়ে গেল। দুবার ধোঁয়া দেখেছে গডফ্রে, অথচ ধোঁয়ার উৎস সম্পর্কে আজও কিছু জানতে পারেনি। দ্বীপে ওরা দুজন ছাড়া অন্য কোনো মানুষ আছে এও বিশ্বাস করা যায় না। থাকলে বন্দুকের আওয়াজ শুনে তারা আসত। ধোঁয়ার রহস্য গডফ্রেকে বিমূঢ় করে রেখেছে। ফিনা আইল্যান্ডে উষ্ণ প্রস্রবণ থাকার কথা নয়, কারণ এই দ্বীপ আগ্নেয়গিরি বিস্ফোরণে তৈরি হয়নি। অগত্যা বাধ্য হয়েই গডফ্রেকে মেনে নিতেই হলো। দেখতেই ভুল হয়েছে তার, আসলে সে কোনো ধোঁয়া দেখেনি। দিনগুলো ভালোই কেটে যাচ্ছে ওদের। ইদানিং নিয়মিত গডফ্রেকে নাচ শেখাচ্ছেন প্রফেসর টার্টলেট। গডফ্রেও নিয়মিত শিকারে বেরোচ্ছে, দৈনন্দিন কাজগুলো সময় ধরে সারছে। তারপর হঠাৎ 13 সেপ্টেম্বরের বেলা 3টের দিকে ধোঁয়ার লম্বা একটা রেখা দেখতে পেল গডফ্রে। সেদিন ফ্ল্যাগ পয়েন্ট পর্যন্ত গিয়েছিল সে। ওখানে পতাকা উড়িয়েছে, তাই জায়গাটার নাম রেখেছে ফ্ল্যাগ পয়েন্ট। চোখে দূরবীন তুলে দিগন্তের দিকে তাকিয়েছিল। হঠাৎ সাগর থেকে ধোঁয়া উঠতে দেখল। বুকটা সঙ্গে সঙ্গে ধক করে উঠল। জাহাজ, একটা জাহাজ! ধোঁয়া রেখাটা ক্রমশ বড় হচ্ছে। বেলা 4টের দিকে জাহাজটার চিমনি দেখা গেল, কালো একটা বিন্দুর মতো। এখনো জাহাজটা অনেক দূরে, দিগন্তের একেবারে কিনারায়। বেলা 5টার দিকে পুরো জাহাজটা দেখতে পেল গডফ্রে। এখনো অনেক দূরে, তবু জাহাজের গায়ের রং চিনতে পারল সে, এমনকি পতাকার রঙও। পতাকা দেখেই বুঝতে পারল জাহাজটা যুক্তরাষ্ট্রের। গডফ্রে ভাবল, আমি ওদের পতাকা দেখতে পাচ্ছি, তাহলে ওরাও নিশ্চয়ই আমার পতাকাটা দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে জাহাজটার তো এদিকেই আসার কথা, কিন্তু তা কি আসছে? হঠাৎ ব্যস্ত হয়ে উঠল গডফ্রে। পতাকাটা নামিয়ে দ্রুত এদিক ওদিক দোলাতে লাগল বাতাসে। ইতিমধ্যে জাহাজ অনেকটা কাছে চলে এসেছে। সৈকত থেকে এখন ওটার দূরত্ব খুব বেশি হলে 3 মাইল। তাহলে কি নাবিকরা গডফ্রেকে দেখতে পেয়েছে? দেখতে পেলে অবশ্যই সাড়া দেওয়ার কথা, কিন্তু তা দিচ্ছে না কেন? নিয়ম হলো ওরাও পতাকাটা খানিক নিচু করে দোলাবে, কিন্তু কই? ধীরে ধীরে সন্ধে হয়ে এলো। 6:30 বাজে। ফিনা আইল্যান্ড থেকে জাহাজটা যখন মাত্র 2 মাইল দূরে, ঝপ করে অস্ত গেল সূর্য। এখনো পতাকাটা দোলাচ্ছে গডফ্রে, কিন্তু বৃথাই। একটু পর পতাকা রেখে বন্দুকটা তুলে কয়েকটা ফাঁকা আওয়াজ করল গডফ্রে, কিন্তু গুলির আওয়াজ সম্ভবত জাহাজ পর্যন্ত পৌঁছালো না। ইতিমধ্যে সেটা অনেক দূরে সরে গেছে। বাতাসও বইছে উল্টো দিকে। রাত ক্রমশ বাড়ল, অন্ধকার ঢেকে দিল সাগরকে। জাহাজটাকে এখন আর দেখাই যাচ্ছে না। কোনো সাড়া না দিয়ে ফিনা আইল্যান্ডকে পাশ কাটিয়ে চলে গেল নাবিকরা। এখন আর গডফ্রের কিছুই করার নেই। হাল ছেড়ে না দিয়ে কিছু কাঠ আর শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালালো সে। মনে আশা দেখতে পেলেন নাবিকরাও আগুন জ্বেলে সাড়া দেবে, কিন্তু জাহাজে কোনো আগুন জ্বলল না। বিষণ্ণ মনে নিজেদের আস্তানায় ফিরে এলো গডফ্রে। দুঃখে প্রফেসর টার্টলেটকে জাহাজের কথাটা বললই না সে। পরদিন বিকেলে রোজকার মতো ফ্ল্যাগ পয়েন্টে ঝিনুক আর পাখির ডিম আনতে গেলেন প্রফেসর টার্টলেট। বেশ কিছুক্ষণ পর গডফ্রে দেখল ভূতে পাওয়া মানুষের মতো ছুটে ফিরে আসছেন তিনি। প্রাণপণে ছুটছেন, ছোটার ভঙ্গিতে কোনো ছন্দ নেই। অথচ সিন্দুকটা পাবার পর থেকে টার্টলেটের প্রতিটি নড়াচড়াতে নৃত্যের নিত্য নতুন ভঙ্গি ফুটে ওঠে। কাছাকাছি আসতে দেখা গেল আতঙ্কে তার 2 চোখ বিস্ফারিত হয়ে আছে। গডফ্রে উদ্বিগ্ন হয়ে উঠল। গলা চড়িয়ে জিজ্ঞেস করল সে, স্যার, কি হয়েছে? ওদিকে, ওদিকে। উত্তরের গাছপালার দিকে হাত তুলে দেখালেন টার্টলেট। ঘন ঘন হাঁপাচ্ছেন তিনি। ওদিকে কি? কেন? একটা কেন? কেন? শুধু কেন নয় গডফ্রে,
আমরা খুন হয়ে যাব। সে কি বলছেন? গডফ্রে হতভম্ব। ক্যানোভর্তি জঙ্গলি। গডফ্রে, সেফ কচুকাটা করবে আমাদের। নিশ্চয় ওরা মানুষ খায়। টার্টলেটের লম্বা করা হাত অনুসরণ করে তাকালো গডফ্রে। তীর থেকে 1/2 মাইল দূরে ছোট একটা ডিঙি দেখা যাচ্ছে। ফ্ল্যাগ পয়েন্ট পার হয়ে দ্বীপে ভিড়বে বলে মনে হচ্ছে। কেন বলছেন জঙ্গলিরা নরখাদক? টার্টলেটকে জিজ্ঞেস করল সে। সেটার আশঙ্কাই বেশি, তাই। ওটা জঙ্গলিদের ডিঙি নাও হতে পারে, বলল গডফ্রে। হয়তো কোনো সদাগরি জাহাজের নৌকা। সদাগরি জাহাজের নৌকা? অসম্ভব নয়। কাল বিকেলে ফিনা আইল্যান্ডের পাশ দিয়ে একটা জাহাজ চলে গেছে। জাহাজ চলে গেছে? প্রফেসর অবাক। অথচ আমাকে তুমি কিছুই বলনি। বলে কি লাভ হতো? চলুন, নৌকাটা কোথায় ভেড়ে দেখি। আস্তানা থেকে দূরবীনটা নিয়ে এলো গডফ্রে। একটু ভালো করে নৌকাটার দিকে তাকাতে আটকে উঠল সে। আপনার কথাই ঠিক স্যার, সত্যি জঙ্গলিরা আসছে। গডফ্রে এত ভয় পেয়েছে যে তার হাত থেকে দূরবীনটা পড়ে গেল। টার্টলেট থরথর করে কাঁপতে শুরু করলেন। নৌকায় সত্যি জঙ্গলিরা আছে। দ্বীপের দিকেই আসছে তারা। নৌকাটা পলিনেশিয়ান ক্যানুর মতোই দেখতে। বাঁশ খাড়া করে তাতে বেশ বড় একটা পাল টাঙানো হয়েছে। নৌকার আকার আকৃতি দেখে গডফ্রে বুঝতে পারছে মালয়েশিয়া থেকে ওদের ফিনা আইল্যান্ড খুব বেশি দূরে হবে না। কিন্তু ক্যানুতে মালয়ীরা নেই। রয়েছে প্রায় উলঙ্গ 10-12 জন লোক। সবাই তারা কালো কুচকুচে, প্রত্যেকের হাতে বৈঠা দেখা যাচ্ছে। জঙ্গলিরা এখন যদি ওদেরকে দেখে ফেলে তাহলেই সর্বনাশ। এখন আর পতাকাটা নামিয়ে ফেলাও সম্ভব নয়। নামাতে গেলেই ওদেরকে তারা দেখে ফেলবে। আবার না নামালেও এই পতাকা দেখেই অসভ্য লোকগুলো টের পেয়ে যাবে যে দ্বীপে লোকজন আছে। ঝুঁকে দূরবীনটা আবার তুলে চোখে ঠেকালো গডফ্রে। অন্তরীপকে পাশ কাটিয়ে দ্বীপের ভেতর দিকে ঢুকে পড়ল কেন। যাচ্ছে ছোট নদীটার দিকে। শঙ্কিত হয়ে উঠল গডফ্রে। জঙ্গলিরা উইলট্রির দিকেই যাচ্ছে। প্রফেসর টার্টলেটকে নিয়ে উইলট্রির দিকে ছুটল গডফ্রে। জঙ্গলিরা ওদের আস্তানায় হামলা চালালে যেভাবে হোক ঠেকাতে হবে। প্রফেসর টার্টলেট কিন্তু অন্য কথা ভাবছেন। কপালে চাপড় মেরে তিনি বললেন, হায়, একেই বলে দুর্ভাগ্য। আসলে কপালের লিখন কে খণ্ডায়। আমাদের শখ হয়েছিল রবিনসন ক্রুশো হব, তো দ্বীপে জঙ্গলিদের কেন এসে ভিড়বে না, অথচ রবিনসন ক্রুশো হব, এ তো আর সম্ভব নয়। একদিন না একদিন নরখাদকরা তো আসবেই। মাত্র 3 মাস হলো এই দ্বীপে এসেছি আমরা। মাত্র 3 মাস। এর মধ্যে জঙ্গলিরা এসে হাজির। এখন তো স্বীকার না করে উপায় নেই যে ড্যানিয়েল ডিফো বা জোহান ওয়েস কেউই তাদের বর্ণনায় খুব একটা রং চড়াননি। দেবদারুর নিচে আগুন জ্বলছে। ফিরে এসে প্রথমেই সেটা নিভিয়ে দিল গডফ্রে। আগুন তো নেভালই, কয়লা আর ছাইও সব ঝেঁটিয়ে সাফ করে ফেলল। জঙ্গলিরা এদিক দিয়ে হেঁটে গেলেও টের পাবে না যে এখানে আগুন জ্বালা হয়েছিল। মোরগ মুরগিরা আগেই নিজেদের আস্তানে ঢুকেছে। সেটার মুখ ডালপালা দিয়ে আড়াল করে রাখা হলো। ছাগল আর ভেড়াগুলোকে তাড়িয়ে দেওয়া হলো বেশ খানিকটা দূরে। যেসব জিনিস বাইরে ছিল সেগুলো তুলে আনা হলো উইলট্রির ভেতরে। আস্তানায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ওরা। এমনকি জানলা দুটো খোলা রাখল না। কান পেতে চুপচাপ বসে আছে ওরা। রাতটা যেন কোনো মতে শেষ হচ্ছে না। বাইরে নানা রকম আওয়াজ হচ্ছে। প্রতিটি শব্দ চমকে দিচ্ছে ওদেরকে। একবার মনে হলো দেবদারু গাছের আশপাশে কারা যেন হাঁটাহাঁটি করছে। জানলার একটা কবাট সামান্য ফাঁক করে বাইরে তাকালো গডফ্রে। কেউ নেই, অন্তত কাউকে দেখা যাচ্ছে না। আবার শুরু হলো অপেক্ষার পালা। তারপর একসময় সত্যি সত্যি পায়ের আওয়াজ শুনতে পেল ওরা। জানলার কবাট আবার ফাঁক করে বাইরে তাকালো গডফ্রে। এত উদ্বেগ আর আশঙ্কার মধ্যেও হাসি পেল তার। ঘাসজমি থেকে একটা ছাগল একা ফিরে এসেছে, গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছে। গডফ্রে মনে মনে ঠিক করে ফেলেছে জঙ্গলিরা তাদের আস্তানা দেখে ফেললে কি করবে সে। উইলট্রির ভেতর দিকের দেয়ালের খাঁজে পা দিয়ে তরতর করে উঠে যাবে তার মগডালে। জঙ্গলিদের সঙ্গে লড়াই করার জন্য ওই জায়গাটাই আদর্শ। সঙ্গে বন্দুক আর রিভলভার আছে। গুলিরও কোনো অভাব নেই। কাজেই যুদ্ধ বাঁধলে তারাই জিতবে। জঙ্গলিদের সঙ্গে খুব বেশি হলে তীর ধনুক আছে। তাদের তীর গাছের শাখা প্রশাখায় গিয়ে লাগবে, মগডাল পর্যন্ত পৌঁছবে না। তাছাড়া বন্দুক রিভলভারের সঙ্গে তীর ধনুকের কি কোনো তুলনা চলে? শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসন্স। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।